নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব। তো বন্ধুরা দেখো, আগের দুটি পার্টে আমরা কিছু প্রশ্নের সমাধান করেছিলাম। আজ 3 নম্বর পার্টে আমরা এই 3-এর 1-এর দাগ থেকে প্রশ্নগুলির সমাধান করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখো, 3-এর 1-ই যে প্রশ্নটি আছে সেখানে বলা হয়েছে কি, চতুরাশ্রম কাকে বলে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। পরবর্তী বৈদিক যুগের জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুর গৃহে থেকে শিক্ষা লাভ করাকে বলা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। গার্হস্থ্যাশ্রম কাকে বলা হচ্ছে, গুরুর গৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপন করাকে বলা হচ্ছে গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হচ্ছে কি, সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হচ্ছে বানপ্রস্থাশ্রম। 4 নম্বরে বলা আছে সন্ন্যাস আশ্রম, শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হচ্ছে সন্ন্যাস আশ্রম। তো বন্ধুরা দেখো, যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা এটি 69 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে স্নাতক বলতে কি বোঝো। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকেই স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। তো দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা সহায়িকার 71 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে গুরুত্বপূর্ণ 4টি মহাজনপদের নাম লেখো। তো দেখো, এখানে আমরা 4টি মহাজনপদের নাম লিখে দিচ্ছি। তো একটি হচ্ছে কি অঙ্গ হলো একটি মহাজনপদ, তোমরা পূর্ণ বাক্যে লিখে নেবে, অঙ্গ একটি মহাজনপদ। 2 নম্বরে যেটি হবে, 2 নম্বরে বলতে পারি অবন্তী। 3 নম্বরে বলতে পারি অসমক। 4 নম্বরে বলতে পারি কম্বোজ। তো দেখো, আমরা গুরুত্বপূর্ণ 4টি মহাজনপদের নাম এখানে লিখে দিলাম, অঙ্গ, অবন্তী, অসমক আর হচ্ছে কম্বোজ, এই 4টি মহাজনপদ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে ধর্মচক্র প্রবর্তন কাকে বলে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, ধর্মচক্র প্রবর্তন কাকে বলে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো, গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন। এখান থেকে তিনি বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তার 5 জন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্তই লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়ক আছে তোমরা 91 নম্বর পৃষ্ঠায় গিয়ে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা পরের প্রশ্নে বলা হয়েছে কবে কোন মৌর্য সম্রাটকে সরিয়ে রাজা হলেন পুষ্যমিত্র। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি হবে 185 খ্রিস্টপূর্বাব্দে, 185 খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথকে সরিয়ে। 185
বৃহদ্রথকে সরিয়ে পুষ্যমিত্র শুঙ্গ রাজা হন। তো অ্যান্সার কী হলো দেখো, বলছে কবে, অর্থাৎ 185 খ্রিস্টপূর্বাব্দে। কাকে সরিয়ে? বৃহদ্রথকে সরিয়ে পুষ্যমিত্র শুঙ্গ রাজা হয়েছিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে সকারি উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেন, তার আমলে কোন মুদ্রা প্রথম চালু হয়? তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখানে পেয়ে যাবে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয়। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয়। আর পরে যে প্রশ্নটি ছিল, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপর মুদ্রা চালু করেছিলেন। এই দুটি প্রশ্নের অ্যান্সার এইখানে একটি আর এখানে একটি দেওয়া আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা পরের প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝায়? প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। প্রথম নগরায়ণ বলা হয়। এর 1000 বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতের দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। দ্বিতীয় নগর হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদীর উপত্যকায় দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্তই লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়ক আছে তোমরা 137 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে মহাজনপদগুলির আমলে কোন ধান ছিল সেরা? এখানে যে অ্যান্সার হবে সেটি হচ্ছে শালি ধান। শালি ধান ছিল সেরা। এই ধানের চাষ কোথায় বেশি হতো? এই ধানের চাষ বেশি হতো যে অঞ্চলে, সেটি হলো মগধে। মগধে এই ধানের চাষ বেশি হতো। পরে যেটি আছে দেখো, বলা হয়েছে কি অশ্বঘোষ কে ছিলেন? কে ছিলেন তার বিখ্যাত রচনা কোনটি? তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি। অশ্বঘোষ ছিলেন সংস্কৃত সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি আনুমানিক 80 খ্রিস্টাব্দে অযোধ্যায় সরজু নদীর তীরে অবস্থিত সাতেক নগরে জন্মগ্রহণ করেন। তিনি বুদ্ধচরিত নামে একটি গ্রন্থ রচনা করে অমর হয়ে আছেন। অশ্বঘোষ ছিলেন বৌদ্ধ দার্শনিক ও শাস্ত্রকার। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 151 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে অষ্টাধ্যায়ী রচয়িতাকে সংস্কৃত ভাষা কাকে বলে? তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। এইখানে বলেছে সংস্কৃত ভাষা সৃষ্টি ঋগ্বেদে সময়ে ছন্দস ভাষায় নানান অঞ্চলের মুখের ভাষা ও টান মিশে যায়, ফলে অনেক আঞ্চলিক ভাষা তৈরি হয়। এই ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য তৈরি করা হয় ব্যাকরণ। প্রাচীনকালে পাণি নামে এক পণ্ডিত অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ বই লিখেছিলেন। এর ফলে প্রচলিত ভাষার সংস্কার হয়ে যে ভাষা তৈরি হয় তার নাম হলো সংস্কৃত ভাষা। আর এর সাথে আরও একটি যে প্রশ্নে ছিল অষ্টাধ্যায়ী রচয়িতাকে, সেখানে তোমরা এখানেই পেয়ে যাবে অষ্টাধ্যায়ী রচয়িতা হলেন পাণিনি। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 159 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরের প্রশ্নে কি বলা আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে দুজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখো। তো দেখো, দুজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম হবে
আমরা এখানে অ্যান্সারটা করে দিচ্ছি। একটি হবে কুরুশ, কুরুশ হলো একটি। দ্বিতীয় যেটি হচ্ছে ও প্রথম দারায়ুস, প্রথম দারায়ুস। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কুমারজীবের পিতা ও মাতা কে ছিলেন? কুমারজীবের পিতা ও মাতা কে ছিলেন? তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে কুমারজীবের বাবার নাম ছিল কুমারজান এবং মায়ের নাম ছিল জীব। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো আগের পার্টে আমাদের এই দুটি প্রশ্নের সমাধান করে দেওয়া হয়নি, এই প্রশ্নগুলি আমরা সমাধান করে দিচ্ছি। স্তূপ, চৈতন্য ও বিহার বলতে কি বোঝো? তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা বলা হয়েছে কি স্তূপ, চৈতন্য, বিহার বলতে কি বোঝায়? স্তূপ, গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপর স্তূপ বানানোর কথা বলেছিলেন। স্তূপ বলতে বোঝায় অর্ধগোলাকার ঢিবি। মৌর্য যুগের পরবর্তীকালে স্তূপ নির্মাণের প্রসার ঘটে। স্তূপের চারিদিকে চারটি যে দরজা থাকে সেগুলিকে তোরণ বলা হয়। স্তূপ তৈরি হতো শাসক বা ধনী ব্যক্তিদের উদ্যোগে। স্তূপগুলির মধ্যে বিখ্যাত হল সাঁচি, অমরাবতী ও ভারহুতের স্তূপ। পরে যেটা আছে চৈত্য। তো দেখো সাধারণত গুহাবাস হিসেবেই চৈত্য বানানো হতো। চৈত্য হতো লম্বাটে ধরনের। উপাসনার জন্য চৈত্যের এক প্রান্তে স্তূপ থাকতো। সাতবাহন রাজারা নাসিক, কার্লে, পিতনখোরা প্রভৃতি অঞ্চলে চৈত্য বানিয়েছিল। বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 163 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা পরের প্রশ্নে বলা হয়েছে টিকা লেখো চীনা সভ্যতা বা চীন সভ্যতা। চীন সভ্যতা টিকা লিখতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। চীন সভ্যতা বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। চীনের প্রাচীর হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল চীন সভ্যতাকে। হোয়াংহো ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতার সৈন্যবাহিনী যে বিশেষ উন্নত ছিল তা সেনসি প্রদেশের একটি প্রত্নক্ষেত্র দেখেই বোঝা যায়। তো বন্ধুরা দেখো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে করবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 173 নম্বর পৃষ্ঠায় এসে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো আগের পার্টে আমরা এই প্রশ্নটির সমাধান করে দেওয়া হয় না, তো এই প্রশ্নটি আমরা সমাধান করে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে, ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? তো বন্ধু দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধু দেখো কি বলা আছে, ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? ফাসিয়ান ছিলেন চীন দেশের পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ সমাজ সম্পর্কে জানা যায়। নগর, তিনি বলেছেন উপমহাদেশের অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত। পাটলিপুত্র ছিল সবচেয়ে সেরা নগর। সেখানে বসবাসকারী মানুষ ছিল সুখী ও সম্পদশালী। নগরের বিনামূল্যে চিকিৎসা করা ও ওষুধ দেওয়া হতো। চণ্ডালদের অবস্থান, এখানে দুষ্ট প্রকৃতির লোকদের চণ্ডাল বলা হতো, তারা নগরের বাইরে থাকতো। অতিথিদের যত্ন, এদেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে
খেয়াল রাখতো। তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্ত লিখলেই হবে। আর যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 142 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি সম্বন্ধে লেখো। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মী ও খরস্রী লিপি প্রচলিত ছিল। ব্রাহ্মী লিপি লেখা হতো বাম দিক থেকে ডান দিকে, খরস্রী লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। উত্তর ভারতের ব্রাহ্মী লিপি থেকেই ধীরে ধীরে দেবনাগরী লিপি তৈরি হয়। দেবনাগরী লিপি হলো দেবতার কাজে ব্যবহৃত লিপি। সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখগুলি ব্রাহ্মী লিপিতে লেখা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্বেই ব্রাহ্মী লিপির ব্যবহার শুরু হয়েছিল এবং ধীরে ধীরে এই লিপি নানান বদল ঘটেছিল। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 159 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা পরের প্রশ্নে দেওয়া আছে রামায়ণ ও মহাভারত সম্পর্কে সংক্ষেপে লেখো। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। রামায়ণ ও মহাভারত রামকে নিয়ে লেখা হয়েছে যে প্রাচীন মহাকাব্য তাই হলো রামায়ণ। রামায়ণের কবি ছিলেন বাল্মীকি নাম পাওয়া যায়, অর্থাৎ রামায়ণের কবি হিসেবে বাল্মীকির নাম পাওয়া যায়। রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে। কি শর্ট প্রশ্নে তোমরা পেয়ে যাবে। পুরো মহাকাব্যটি 7টি খণ্ডে ভাগ করা আছে। এর মধ্যে প্রথম ও সপ্তম খণ্ডটি সম্ভবত বাল্মীকি লেখা নয়, সেই দুটি পরে রামায়ণে যোগ করা হয়েছিল। রামায়ণের প্রধান চরিত্র রাম, সীতা, রাবণ। রাম রাবণের যুদ্ধকে ঘিরেই রামায়ণের মূল গল্প। অবশ্য পরবর্তী সময়ে রামায়ণের নানান অনুবাদ হয়েছিল, সেগুলোতে গল্পের মধ্যে বেশ কিছু বদলও দেখা যায়। ঠিক কবে মূল রামায়ণ রচনা হয় তা বলা মুশকিল, তবে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের আগে রামায়ণ রচনা হয় বলে মনে করা হয়, কারণ খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ পালি সাহিত্যে রামায়ণের গল্প দেখা যায়। মহাভারত কাব্য আসলে ভরত গোষ্ঠীর জীবন ও কাজকর্মের গল্প। মহাভারতে আদিতে 8,800 শ্লোক ছিল। বলা হয় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কুরু পাণ্ডবের যুদ্ধের কথা নিয়েই মহাভারত রচনা করেন। এই যুদ্ধে পাণ্ডবদের জয় হয়েছিল। মহাভারতের আদি নাম ছিল জয় কাব্য। এটা ছোট প্রশ্নে তোমরা পেয়ে যাবে। বৈশম্পায়ন তাতে আরও শ্লোক যোগ করে তার নাম দেন ভারত। সৌতি পরে আরও শ্লোক জুড়ে মহাভারত নাম রাখেন, অর্থাৎ মহাভারত কোনো একজনের রচনা নয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতের চর্চা করলে বেদ চর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। মহাভারতের মূল বিষয় কৌরব পাণ্ডবদের যুদ্ধ। তার পাশাপাশি ভূগোল, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিষয়েও অনেক আলোচনা করা হয়েছে। পুরো মহাভারত 18টি স্বর্গ বা ভাগে ভাগ করা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নাগাদ মহাকাব্য দুটি আজকে চেহারা পায়। তো দেখো তোমরা টেক্সট বইয়ের 114 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।